প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন। আমরা আজকে গণিতের বিস্তার পরিমাপ অধ্যায়ের 223 পৃষ্ঠার যে পরিমিত ব্যবধান রয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইংলিশে বলা হয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই পরিমিত ব্যবধান আসলে এই সূত্রটা আরো অনেক পরে দেওয়া হয়েছে। এটা বের করতে গেলে ভেদাঙ্কের প্রয়োজন হয়, যার কারণে আস্তে আস্তে আসলে এখান থেকে ভেদাঙ্কটা শেখানো হয়েছে। তো যাই হোক, আমরা একটু আলোচনা করি। এখানে এক্স একটা সেট, যার উপাদানগুলো হচ্ছে 12, 7, 6, 5, 4, 3, 2। এরপর ওয়াই একটা সেট, যেটা হচ্ছে উপাদানগুলো 12, 10, 10, 9, 9, 9, 2, 2। জেড একটা সেট, যার উপাদানগুলো দেখো 12, 4, 4, 3, 2, 2, 2, 2। তো এই প্রতিটা সেটের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান 12 আর 2। এখানেও দেখো 12 আর 2, এখানেও 12 আর 2। অর্থাৎ আমরা যেটা পরিসর শিখেছি আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো পরিসর মানে হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন। তাহলে এটা বিয়োগ করলে দেখো 10 হয়, এটারও সর্বোচ্চ সর্বনিম্ন বিয়োগ করলে 10 হয়, এই সেটেরও সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন করলে 10 হয়। তো এটা স্পষ্ট যে উপরের 3 সেটের উপাত্তের পরিসর একই, কিন্তু তা হলো 10 এবং তা হলো 10। তাছাড়া পরিসর তথ্য সারি সকল মানের উপর নির্ভর করে না। দেখো অন্যান্য মানগুলো কিন্তু একই নয়, সেটগুলোর কিন্তু পরিসর কিন্তু একই আসছে, তার মানে অন্যান্য মানের উপর নির্ভর করে না। এটি চরম মান, অর্থাৎ যেটা হাইয়েস্ট মান, এবং নমুনা বিচ্যুতি দ্বারা প্রভাবিত হয়। কিন্তু উপরের উপাত্ত সেট তিনটি নিবিড়ভাবে লক্ষ্য করলে দেখতে পাবে সংখ্যাগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে এবং এদের কেন্দ্রীয় মানও ভিন্ন। কেন্দ্রীয় মান হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক। তোমরা যদি এই সেটের গড় বের করো, অথবা মধ্যক বের করো, অথবা প্রচুরক বের করো, আবার এই সেটেরও যদি গড়, মধ্যক, প্রচুরক বের করে দেখো, তাহলে দেখবা যে ভিন্ন ভিন্ন হবে। তো গড় ব্যবধান তথ্য সারির প্রত্যেকটি মানের উপর নির্ভরশীল হলেও এটি আবার বিচ্যুতির পরম মান নির্ণয় করা হয়। এজন্য পরবর্তীতে কোনো বীজগাণিতিক প্রক্রিয়া এটি ব্যবহার করা যায় না। তাছাড়া পরম মান প্রাপ্তির জন্য গাণিতিকভাবে ঋণাত্মক ব্যবধানগুলো ধনাত্মক হিসেবে বিবেচনা করায় এতে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই তথ্য সারির সকল মানের মধ্যে প্রকৃত বৈচিত্র্য নির্ণয় করতে হলে নতুন একটা পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। তো এক্ষেত্রে পরিমিত ব্যবধান অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। 1983 খ্রিস্টাব্দে কার্ল পিয়ারসন পরিমিত ব্যবধান সম্পর্কে ধারণা প্রদান করেন। এটা কিন্তু এমসিকিউ এর জন্য প্রয়োজন হতে পারে। উপরে যে ছবিটা দেখছো, এটা কার্ল পিয়ারসন, এনার ছবি। ওকে, কিন্তু পরিমিত ব্যবধান জানার পূর্বে আমাদের এই যে বলেছে দেখো ভেদাঙ্ক, যেটা ভ্যারিয়েন্স সম্পর্কে জানতে হবে। তো এখানে কিন্তু ভেদাঙ্কের আলোচনাটাই প্রথমে আসছে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরম মান ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ আমরা মাইনাস মান, নেগেটিভ মানগুলো নেইনি। কিন্তু কেন, কারণটি নিচের বক্সে লিখো। তো এই কারণটা আমরা এখানে পড়ে আসছি, তোমরা এই যে এই কারণটা দিলেও হবে। এই যে দেখো, এই যে ব্যবধান পরিমাপের সময় যদি ধনাত্মক ঋণাত্মক চিহ্ন বিবেচনা করা হয়, তবে গড় ব্যবধান পরিমাপ করা পুরোপুরি অর্থহীন হয়, কেননা এটা আসলে জিরো এসে যায়। সেজন্য প্রতিটি মান থেকে ব্যবধান পরিমাপের সময় চিহ্ন বিবেচনায় না এনে ব্যবধানের পরম মান নেওয়া হয়। তো এটা আমরা কিন্তু এই যে নিচের যে অঙ্কগুলো ছিল, এটাও প্রমাণ করে দেখেছিলাম যে এ ব্যাটসম্যান, বি ব্যাটসম্যানের যে রান ছিল, এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি বের করে দেখেছিলাম যে জিরো আসে। এখানেও একটা করে দেওয়া আছে। এখানে যদি মাইনাস মানগুলো আমরা কাউন্ট করি, প্লাস মাইনাস দুই প্রকার মানই যদি কাউন্ট করি, তাহলে জিরো এসে যায়। তাহলে এটা আমাদের আসলে হচ্ছে যে বের করাটা অর্থহীন হয়, আমরা তো কোনো একটা উদ্দেশ্যে বের করি। তো এই কারণটা লিখলেই তোমাদের এখানে হবে। আমরা এগিয়ে যাচ্ছি। তো এটা আমরা পার হলাম। এখন গড় ব্যবধান নির্ণয় পরম মান ব্যবহার সংক্রান্ত সমস্যাটি আমরা অন্যভাবেও সমাধান করতে পারি। তথ্য সারির প্রতিটি মান থেকে তাদের গড় বা মধ্যকের ব্যবধানকে, অর্থাৎ বিয়োগফলকে বর্গ করে। সেক্ষেত্রে অবশ্যই বিচ্যুতির বর্গ অঋণাত্মক, অর্থাৎ প্লাস মান আসবে। কেমন এটা বিষয়টা দেখো, আমরা যদি একটা ছোট সংখ্যা থেকে, ধরো যে 2 - 5, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি, তার উপর যদি স্কোয়ার করি, তাহলে এই বিয়োগফলটা দেখো -3 আসে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে। তো -3-র উপর যখনই আমরা বর্গ বা স্কোয়ার করব, তাহলে এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর 3 স্কোয়ারে 9। এই বিষয়টা বলা হয়েছে যে অঋণাত্মক আসে। অঋণাত্মক মানেই হচ্ছে কি, যেটা মাইনাস মান থাকবে না। ওকে, তো এখন দেখো এখানে আমরা আস্তে আস্তে আসছি, আমরা ভেদাঙ্কর আসলে সূত্রগুলো আস্তে আস্তে বের করে ফেলবো। ধরো কোনো চলক এক্স এর n সংখ্যক মান, অর্থাৎ x1, x2, মানে এগুলো কোনো সংখ্যা, x3 ডট ডট এইভাবে xn, এবং তাদের গাণিতিক গড় x বার। তাহলে গাণিতিক গড় থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি। তো সেক্ষেত্রে এই যে প্রথমে যে সংখ্যাটা থাকবে, এটা থেকে তাদের যে গড়টা আসলো x বার, সেটা মাইনাস করে তার উপরে স্কোয়ার দিলাম। এক্ষেত্রে কিন্তু এই মানটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ হলেও প্লাস আসবে, অর্থাৎ অঋণাত্মক আসবে, যেহেতু উপরে বর্গ আছে। একইভাবে দ্বিতীয় মানটা থেকে আবারও গড়টা বিয়োগ দিলাম, তারপরে এগুলো সমষ্টি, যেটা আমরা আসলে আগে করেছিলাম। হ্যাঁ,
তো এই বিষয়টাই এইভাবে হতে হতে প্লাস xn মাইনাস এক্স বার হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা সূত্র অনুযায়ী লিখতে গেলে সামেশন i ইজ ইকুয়াল টু 1, মানে এই যে 1 থেকে শুরু আর অসীম অর্থাৎ n পর্যন্ত, আর এখানে হবে xi মাইনাস এক্স বার হোল স্কয়ার। তো যদি ব্যবধানের বর্গের সমষ্টি শূন্য হয় তবে xi মাইনাস এক্স বার অবশ্যই শূন্য হবে। এই ব্যবধানের হচ্ছে যে ফাইনাল যে সমষ্টি অর্থাৎ এই যোগফলটা যেটা আসবে সেটা যদি শূন্য হয় তাহলে আমাদের বলেছে যে xi মাইনাস এক্স বার। কথাগুলো একটু ভারী ভারী, আসলে অঙ্ক করতে গেলে এত ডিটেলস কিন্তু প্রয়োজন হবে না, তারপরে আমরা একটু বুঝিয়ে লিখছি। ফাইনাল আমরা সূত্রটাও দেখাতে পারতাম, কিন্তু আমরা একটু বোঝাচ্ছি। সেক্ষেত্রে গড় এবং মানগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কিন্তু যদি হচ্ছে যে i ইকুয়াল টু 1 সামেশন n, এখানে xi মাইনাস এক্স বার হোল স্কয়ারের মান খুব ছোট হয় এই ফিগারটা, তবে তথ্য সারির প্রতিটি মান গাণিতিক গড় বা কেন্দ্রীয় মানের খুব কাছাকাছি থাকবে, অর্থাৎ বিস্তার ব্যবধানটা কম হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি তথ্য সারির মানগুলো অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হবে। তো এখানে বাস্তব উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানো হয়েছে। আলেয়ার পরিবারের সদস্য সংখ্যা 6 জন আর বয়স হচ্ছে এগুলো। তো পরিবারের সদস্যদের তাহলে গড় বয়স হচ্ছে এক্স বার, অর্থাৎ এগুলো যোগ করে 6 দিয়ে ভাগ করলে 30 আসে। তো যাচাই করে দেখো বলেছে, তোমরা দেখবে এটা 30ই আসে। এক্ষেত্রে গাণিতিক গড় এক্স বার থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি, অর্থাৎ এই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে এখানে সামেশন আই, আর তথ্য যেহেতু এখানে 6টা আছে উপরে 6 লিখলাম, আর xi মাইনাস এক্স বার হোল স্কয়ার, অর্থাৎ xi হচ্ছে এগুলো প্রতিটা একটা করে, তাহলে 5 মাইনাস এক্স বার মানে যেটা গড়, 30 তার উপরে স্কয়ার, প্লাস এরপর দ্বিতীয়টা 15 মাইনাস 30 তার উপরে স্কয়ার, তারপরে 25 মাইনাস 30 হোল স্কয়ার, 35 মাইনাস 30 হোল স্কয়ার, 45 মাইনাস 30 হোল স্কয়ার, 55 মাইনাস 30 হোল স্কয়ার। এখানে দেখো এই যে এটা যে মাইনাস 25 আসছে বিয়োগ করে, কিন্তু উপরে স্কয়ার থাকার কারণে একটা মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়। তো এইভাবে সবগুলো ক্যালকুলেশন করা হয়েছে। এটা বিয়োগ করে হয় মাইনাস 15, তার উপরে স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। অনেকে আগেই এই চিহ্নটা গুণ করবে, এটা হবে না, আগে মাইনাসটাকে পাওয়ার থেকে বের করতে হবে, অর্থাৎ স্কয়ার পাওয়ার থাকলে প্লাস হবে, তারপরে এটা প্লাসে প্লাসে প্লাস হবে। তো 15 স্কয়ারে 225, এইভাবে সবগুলো ক্যালকুলেশন করে এটা যোগ করে আসছে 1750। এরপরে আরেকটা পরিবার দেখো, টমাসের পরিবারের 51বর্তী পরিবার, পরিবারের মোট 31 জন সদস্য আছে। তো বাড়িতে সবসময় একটা উৎসব আমেজ লেগেই থাকে। তাহলে তাদের বয়স, এই বয়সগুলো দেওয়া হয়েছে মোট 31 জনের। তো এইখান থেকে গড় বের করে দেখানো হয়েছে যে ওয়াই বার, যেহেতু আগেরটা এক্স দিয়ে দেখানো হয়েছে, এটা অন্য একটা চলক, অর্থাৎ ওয়াই বার দিয়ে দেখানো হলো, ওয়াই বার সমান 30, অর্থাৎ এগুলো সবগুলো যোগ করে 31 দিয়ে ভাগ করলে এটা আসে। ওকে, তো এখন আমরা যদি এইভাবে বের করি যে সামেশন i ইজ ইকুয়াল টু 1 উপরে 31, তাহলে এখানে হচ্ছে আমরা প্রতিটি তথ্য থেকে যদি এই গড়টা বিচ্যুতি অর্থাৎ মাইনাস করে তার বর্গ করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে y1 মাইনাস y বার হোল স্কয়ার, অর্থাৎ এই যে প্রতিটা থেকেই দেখো, এটা আসলে নিচের জিনিসগুলো বুঝতে গেলে এখানে আসলে ডট ডট দিয়ে দেখানো হয়েছে, একটু বেশি করে লিখলে জিনিসটা বোঝানো যাবে। আমরা এটা একটু লিখি। তো এখানে আসছে আমাদের সামেশন i ইজ ইকুয়াল টু 1, আর এখানে হচ্ছে কত, সরি 31টা উপাত্ত ছিল, উপরে হবে 31। তো আমাদের এখানে দেখো yi মাইনাস y বার হোল স্কয়ার, অর্থাৎ এই যে এইখান থেকে আমরা একটা করে, এগুলো হচ্ছে yi, তারপরে এটা একটা এইভাবে, এগুলো প্রতিটাই আমরা এই যে গড় যেটা আছে y বার, এটা থেকে মাইনাস করে হোল স্কয়ার করব। অর্থাৎ প্রথমে আমরা করব 15 মাইনাস আমাদের গড় আসছে এখানে 30। তো এখানে খেয়াল করে দেখো, এটারও কিন্তু গড় 30 ছিল, এখানেও 30, কিন্তু তথ্যগুলোর মধ্যে কিন্তু অনেক মানে পার্থক্য আছে, তারপরেও দুটোর গড় একই আসছে। এই জন্য আমাদের আসলে পরবর্তীতে এই বিস্তার পরিমাপের বিষয়গুলো প্রয়োজন হয়। তাহলে এটার উপর স্কয়ার, তারপরে যেহেতু আমরা সমষ্টি করব, এই সামেশন মানে হচ্ছে সমষ্টি। এবার আমরা এই দ্বিতীয় মানটা নেব, অর্থাৎ 16 বিয়োগ এই 30। এই যে 16 হচ্ছে y1টা, yi, আর y বার যেটা সেটা হচ্ছে 30। এই প্রতিটা মান থেকে এটা বিয়োগ করে স্কয়ার করতে হবে। তো এটা হচ্ছে 16 মাইনাস 30 এর উপর স্কয়ার। এরপরে তৃতীয় মানটা ছিল 17 মাইনাস 30 এর উপর স্কয়ার। এরপর ছিল 18, আমরা একটু বেশি করে লিখছি বোঝানোর জন্য, 18 মাইনাস 30 এর উপর স্কয়ার, প্লাস এরপরে হচ্ছে 19 মাইনাস 30 এর উপর স্কয়ার, প্লাস এর পরের মানটা ছিল 20, তাহলে 20 মাইনাস 30 তার উপর স্কয়ার, তারপরে ছিল 21 মাইনাস 30 এর উপর স্কয়ার। এরপর আছে দেখো 22। অঙ্ক করতে গেলে কিন্তু আমরা যেটা বারবার বলছি, তোমাদের এত কিছু প্রয়োজন হবে না, ফাইনালি যে সূত্রটা আসবে এই সূত্রের মাধ্যমেই তোমরা অঙ্কগুলো করতে পারবে।
তো 22 মাইনাস 30 হোল স্কয়ার, এরপরে 22 এর পর আছে 23, তো 23 মাইনাস 30 হোল স্কয়ার প্লাস আছে হলো 24 মাইনাস 30 হোল স্কয়ার, তারপর প্লাস 25 মাইনাস 30 হোল স্কয়ার, এরপর আছে 26 মাইনাস 30 হোল স্কয়ার, এরপর আছে হলো 27, এখানে কিন্তু সংখ্যাগুলো সিরিয়ালি দেওয়া ছিল, 27 মাইনাস 30 হোল স্কয়ার, এরপর আছে হচ্ছে 28, 28 মাইনাস 30 হোল স্কয়ার প্লাস হচ্ছে 29 মাইনাস 30 হোল স্কয়ার, এরপরে আসছে হচ্ছে 30, 30 মাইনাস 30 হোল স্কয়ার, এরপর দেখো 31 মাইনাস 30 হোল স্কয়ার। আমরা এই সংখ্যাগুলো কিন্তু সিরিয়ালি লিখছি, এটা হচ্ছে ওয়াই এর মান। হ্যাঁ, 31 মাইনাস 30 হোল স্কয়ার, এরপর আছে 32 মাইনাস 30 হোল স্কয়ার প্লাস হচ্ছে 33 মাইনাস 30 হোল স্কয়ার প্লাস হচ্ছে, আমরা সবগুলোই লিখছি বোঝানোর জন্য, 34 মাইনাস 30 হোল স্কয়ার, তারপর আছে যোগ 35 মাইনাস 30 হোল স্কয়ার, এরপর আছে 36 মাইনাস 30 হোল স্কয়ার প্লাস হচ্ছে 37 মাইনাস 30 হোল স্কয়ার প্লাস হচ্ছে 38 মাইনাস 30 হোল স্কয়ার, এরপর আছে প্লাস 39 মাইনাস 30 হোল স্কয়ার, এরপর আছে 40 মাইনাস 30 হোল স্কয়ার, এরপর আছে 41 মাইনাস 30 হোল স্কয়ার, এরপর আছে 42 মাইনাস 30 হোল স্কয়ার, এরপর আছে হলো 43, 45 পর্যন্ত আছে, 43 মাইনাস 30 হোল স্কয়ার প্লাস হচ্ছে 44 মাইনাস 30 হোল স্কয়ার, লাস্ট আছে হচ্ছে 45 মাইনাস 30 হোল স্কয়ার। এই যে জিনিসটা আমরা বের করলাম, এইখানে আমাদের এখন একটা জিনিস আছে, তো এই জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে বইয়ে আসলে এতগুলো দেখানো হয়নি, বইয়ে আসলে এত দেখানো সম্ভব না, কিন্তু আমাদের এই পরের লাইনগুলো বুঝতে গেলে আমাদের কিন্তু এই এতগুলো লাইনই আসলে একটু লিখে নিতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। সো এখন আমরা যেটা করব, দেখো এখন আমরা যে কাজটা করব এখানে, সেটা হচ্ছে এই নেক্সট লাইনগুলো আমরা দেখব। তো এখানে কিন্তু অল্প কয়েকটা দেখানো হয়েছে, যে এই যে 15 মাইনাস 30 দিয়ে বাকিগুলো ডট ডট দেওয়া হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের লাস্টে যেটা আসছে 45 মাইনাস 30 স্কয়ার। তো এখন এই যে ফার্স্টে যে আমরা এইখানে করলাম যে 15 মাইনাস 30 স্কয়ার, তাহলে এটা বিয়োগ করে হচ্ছে কত, মাইনাস 15, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে। তো আমরা যদি এইভাবে ভাবি যে মাইনাস 15-র উপর স্কয়ার, হ্যাঁ, তারপর এটা দেখো, এটা হবে মাইনাস 14-র উপর স্কয়ার, মাইনাস 14-র উপরে স্কয়ার, এরপরে এইটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে কত, 13, অর্থাৎ মাইনাস 13, মাইনাস 13-র উপর স্কয়ার, এরপর এইটা বিয়োগ করে আসবে দেখো মাইনাস 12-র উপর স্কয়ার, আস্তে আস্তে দেখো এইভাবে এটা হবে মাইনাস 11, এই যে এটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস 11-র উপর স্কয়ার, এটা হবে মাইনাস 10-এর উপর স্কয়ার, প্লাস এটা হবে মাইনাস 9-এর উপর স্কয়ার, এইটা হবে দেখো মাইনাস 8-এর উপর স্কয়ার, তারপরটা এটা বিয়োগ করে আসবে মাইনাস 7-এর উপর স্কয়ার, মাইনাস 7-এর উপর স্কয়ার, তারপরে এটা হবে মাইনাস 6-এর উপর স্কয়ার, এরপরে এটা হবে মাইনাস 5-এর উপরে স্কয়ার, তারপর এটা হবে মাইনাস 4-এর উপরে স্কয়ার, এটা হবে প্লাস মাইনাস 3-এর উপরে স্কয়ার, এটা হবে মাইনাস 2-এর উপরে স্কয়ার, তারপরে এটা হবে মাইনাস 1-এর উপর স্কয়ার, মাইনাস 1-এর উপর স্কয়ার, তারপরে এইটা হবে 0-র উপর স্কয়ার, 0 স্কয়ার, এর কোনো ভ্যালু নেই, তারপরে এইগুলো দেখো প্লাস হবে, যেহেতু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ, অর্থাৎ 1 স্কয়ার, তারপরে এটা দেখো 2 স্কয়ার, এগুলো ব্র্যাকেট না দিলেও হবে, তারপর 3 স্কয়ার, তারপর এটা বিয়োগ করে হবে 4 স্কয়ার, এইভাবে 15 স্কয়ার পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, তারপরে এটা হবে 5 স্কয়ার, তারপরে হবে 6 স্কয়ার, তারপরে 7 স্কয়ার,
তারপরে আসবে 8 স্কোয়ার প্লাস হচ্ছে 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, আমরা জাস্ট এগুলো বিয়োগ করছি, প্লাস হচ্ছে 13 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। তো এখানে খেয়াল করে দেখো প্রতিটা সংখ্যাই জিরো বাদে, জিরোর আসলে কোনো ভ্যালু নেই, প্রতিটা সংখ্যায় একবার করে মাইনাস আসছে আর একবার করে দেখো প্লাস আসছে। তো এই মাইনাস গুলোর উপর আমরা যেটা আগে বললাম যে কোনো জোর পাওয়ার, অর্থাৎ যেটা 2 পাওয়ার আছে এখানে, হ্যাঁ, জোর পাওয়ার থাকলে এটা বর্গ করলে এটা আসলে প্লাস হয়ে যায়, যার কারণে এখানে আমরা এটা ভাবতে পারি যে এটাও আসলে প্লাস 15-র উপরে স্কোয়ার, এটাও যেমন প্লাস 14-র উপরে স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা এখন যদি এইভাবে জিনিসটাকে ভাবি যে এখানে দেখো একটা এটাও প্লাস 15 স্কোয়ার, এটাও প্লাস 15 স্কোয়ার, তার মানে কি আমরা যদি এক্স এক্স যোগ করে যদি 2x লিখতে পারি, হ্যাঁ, তার মানে এটা বিষয়টা হচ্ছে যে মানে একই জিনিস থাকলে ওটা 2 ইন্টু এটা। সো এটা আমরা দেখো, এটাও আমরা যদি ভাবি যে এটা প্লাস 15 স্কোয়ার, সেক্ষেত্রে এই 15 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার আর এই প্লাস 15 স্কোয়ার যোগ করলে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 15 স্কোয়ার, এইভাবে। তো সবগুলোই তাই, হ্যাঁ, আমরা যদি এইভাবে লিখি যে 2 ইন্টু 15 স্কোয়ার, তারপরে এইটাও দেখো প্লাস 14 স্কোয়ার হয়ে যাবে প্লাস থাকার কারণে, আর এইখানে একটা প্লাস 14 স্কোয়ার আছে, তো এটাও আমরা যদি এইভাবে লিখি যে 2 ইন্টু 14 স্কোয়ার, এটাও একই অবস্থা, এটা স্কোয়ার থাকার কারণে প্লাস হবে, আর এইখানে একটা প্লাস আছে, সো এটা যোগ করলে হবে 2 ইন্টু 13 স্কোয়ার, হ্যাঁ, এটাও একইভাবে এটা প্লাস হয়ে যাবে স্কোয়ার পাওয়ার কারণে, আর এখানে 12 স্কোয়ার একটা প্লাস আছে, তাহলে এটা যোগ করলে 2 ইন্টু 12 স্কোয়ার। এটা বলতে পারো যে এটা স্কোয়ার কেন করে দিচ্ছি না, আসলে যেহেতু একটা সূত্র নিয়ে আসতে হবে, যার কারণে ডিজাইনটা আমাদের এইভাবেই রাখতে হবে। সো একইভাবে এখানে -11টাও দেখো স্কোয়ার থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে, সো এইখানে একটা যে প্লাস 11 স্কোয়ার আছে, তাহলে এটা যোগ করলে হবে 2 ইন্টু 11 স্কোয়ার। এরপর এটাও একই অবস্থা, হ্যাঁ, এখানে একটা যে প্লাস 10 স্কোয়ার আছে, ওটাও একটা প্লাস, সো 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস 9 এর ক্ষেত্রেও তাই হবে যে এটা স্কোয়ার থাকার কারণে প্লাস হবে, এইখানে আর একটা প্লাস 9 স্কোয়ার আছে, অর্থাৎ 2 ইন্টু 9 স্কোয়ার, হ্যাঁ, প্লাস হচ্ছে 8 এর ক্ষেত্রেও তাই, উপরে মাইনাস থাকলেও এটা স্কোয়ার পাওয়ার কারণে হচ্ছে যে প্লাস হয়ে যাবে, আর এইখানে একটা প্লাস 8 স্কোয়ার আছে, তাহলে এই দুটো যোগ করলে হবে 2 ইন্টু 8 স্কোয়ার। ঠিক একইভাবে 7 এর ক্ষেত্রেও তাই হবে, এটা প্লাস হয়ে যাবে, আর এইখানে একটা প্লাস 7 স্কোয়ার আছে, সো এটা যোগ করলে হবে 2 ইন্টু 7 স্কোয়ার। সবগুলোই তাই, এটাও 6 এর ক্ষেত্রেও তাই হবে, প্লাস 2 ইন্টু 6 স্কোয়ার, প্লাস এই যে 5 -5টাও এটা প্লাস হয়ে যাবে, আর এখানে দেখো একটা প্লাস 5 স্কোয়ার আছে, তো এই দুটো যোগ করলে 2 ইন্টু 5 স্কোয়ার। তারপরে এই 4 এরটাও তাই হবে, এটা মাইনাসের উপর জোর পাওয়ার থাকার কারণে প্লাস হবে, আর এখানে একটা প্লাস 4 স্কোয়ার আছে, তাহলে এটা যোগ করলে হবে 2 ইন্টু 4 স্কোয়ার। তারপর এই 3টাও একই অবস্থা, হ্যাঁ, এখানে একটা এই যে প্লাস 3 আছে, তাহলে এই দুটো যোগ করলে হবে 2 ইন্টু 3 স্কোয়ার, প্লাস এটাও দেখো মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, আর এইখানে একটা প্লাস 2 স্কোয়ার আছে এই যে, তাহলে ওই দুটো যোগ করলে হবে 2 ইন্টু 2 স্কোয়ার, হ্যাঁ। এরপরে এটা -1টাও তাই হবে, এটা প্লাস হয়ে যাবে, আর এইখানে একটা প্লাস 1 স্কোয়ার আছে, অর্থাৎ এটাও যোগ করলে যেটা হবে 2 ইন্টু 1 স্কোয়ার, আর জিরোটা আমরা লিখবো না। আর বইয়ে কিন্তু যেভাবে লেখা হয়েছে এটা আসলে ডাইরেক্ট বোঝা মুশকিল, হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ডট দেওয়া হয়েছে, যে 2টা কমন নেওয়া হয়েছে, তাতে যে এইটা থাকলো এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখন কিন্তু আমরা বুঝতে পারবো এই সবগুলোর সামনে দেখো একটা করে 2 আছে, তো এই 2টা যদি আমরা কমন নিই, হ্যাঁ, এবং আমরা যদি ছোট থেকে বড় লিখি, তাহলে এই পিছন থেকে যদি লিখি 2টা কমন গেলে এখানে হবে 1 স্কোয়ার, এখানে 2টা কমন গেলে প্লাস হচ্ছে 2 স্কোয়ার, প্লাস এখানে এই 2 কমনে গেছে, তাহলে এটা হবে 3 স্কোয়ার, প্লাস হচ্ছে 4 স্কোয়ার। এখন আর সবগুলো লেখার প্রয়োজন নেই, এইভাবে আমরা ফাইনালি প্লাস ডট 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 দিয়ে, এইখানেও 2 কমন গিয়েছিল, একবারে আমরা এখানে প্লাস চিহ্নটা দিয়ে 15 স্কোয়ারটা লিখে দেবো। তো এই লাইনটি কিন্তু এখানে দেখানো হয়েছে, যেটা আসলে হঠাৎ করে বোঝা যাচ্ছিল না। তো এইটা আরেকটা জিনিস যে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n কে আমরা যদি স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরি, ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, অর্থাৎ কোনো মাইনাস মান না, এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। সেক্ষেত্রে দেখো এমনি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, যেমন ধরো যে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n, হ্যাঁ, এটার একটা সূত্র আছে যে এটা সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, অর্থাৎ n হচ্ছে যতগুলো সংখ্যা, তোমাকে যদি বলা হয় যে 20টা ক্রমিক সংখ্যার সমষ্টি কত হবে, তাহলে জাস্ট এই সূত্রটাতে n এর মান যদি 20 বসাও, এখানে একবার 20 বসাও, তারপরে এখানে একবার 20 বসাও, তাহলে 20 আর 21, 21/2। তো এইটা কাটাকাটি করলে হচ্ছে 10, এখন এই দুটো গুণ করে যে 210 হবে, হ্যাঁ। তো তুমি যদি এইরকম হচ্ছে যে
20টা 1 থেকে 1 2 3 4 এইভাবে যোগ দিয়ে 20টা সংখ্যা লিখে সেটা যোগ করো, তোমরা দেখবে যে 210 আসবে, অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র এটা। আর এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে বর্গ ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 6 এরকম আছে, কিন্তু সবগুলো দেখো স্কয়ার করা। তো এটার কিন্তু সূত্র, এটা মনে রাখতে হবে যে এইভাবে যেতে যেতে যত দূর সংখ্যাই যাক না কেন n স্কয়ার, তার সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। তোমাকে যদি বলা হয় 7টা এরকম ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত হবে, জাস্ট n এর জায়গাটায় 7 বসিয়ে এটা ক্যালকুলেশন করলেই বের হয়ে আসবে। তো এই জায়গায় আমরা এখন দেখছি যে এই ফিগারটা আসছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট, এটা মনে মনে যদি ভাবি n স্কয়ার, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা এইখানে অ্যাপ্লাই করব। তো কিভাবে দেখো, প্রথমে এই 2টা বাইরের 2টা থাকলেই, আর এই সূত্রটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে এমন যে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6, হ্যাঁ, অর্থাৎ n এর মান হচ্ছে যে কতটা সংখ্যা, সেটাই হচ্ছে আমাদের n এর মান। তো এখানে আমাদের দেখো যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে মোট কতটা সংখ্যা আছে সেটা আমাদের দেখতে হবে। যেহেতু এখানে দেখো এই যে 1 2 3 4 এইভাবে যেতে যেতে 15 পর্যন্ত আসছে সিরিয়ালি, তার মানে n এর মান হচ্ছে আমাদের 15। হ্যাঁ, তো এই 15 যদি হয় তাহলে আমরা এই যে এই জায়গাটায় দেখো n এর মানটা 15 বসাবো জাস্ট। তো এই দুইটা বাইরেই থাকলো, এই যে এই দুইটা, আর এই যে এই জায়গাটায় আমরা ক্রমিক সংখ্যার যে বর্গের সমষ্টি, এখানে n এর মানটা 15 বসিয়ে কাজ করব। সো প্রথমে হচ্ছে এই n এর মান 15, তারপর এই ভিতরে আবারও আমরা 15 বসাবো, যোগ 1, তারপরে এইখানে 2 ইন্টু 15 মানে হচ্ছে 30 প্লাস 1 বাই 6, এই ক্যালকুলেশন। ওকে, এখন আমরা দেখো এটা জাস্ট এখন ক্যালকুলেশনের বিষয়। তো এটা দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এটা হচ্ছে 3, আর এই যে এটা 15টা মনে করো বাইরেই থাকলো, যেভাবে করো এটা যোগ করে হবে 16, গুণন এইটা যোগ করে হবে 31। তো আরেকটু কাটাকাটি করা যায়, এই 3 দিয়ে এটাকে কাটো, তাহলে 3 5 15। ওকে, এখন এই 5টা থাকলো, গুণন 15 আর একে হচ্ছে 16, গুণন এইটা যোগ করে হচ্ছে 31। তো এটা আমরা যদি গুণ করি তাহলে 5 16 হচ্ছে 80, হ্যাঁ, গুণন 31, 1 0 0 আটককে 8, এক ঘর কাটা, 3 0 0 3 8 24, 0 8, তাহলে 2480। তো এইভাবেই এই ফিগারটা আসছে, যেটা হচ্ছে 2480। তো উপরের হিসাব দুটি পর্যালোচনা করে দেখা যায় আলোয়া এবং টমাসের পরিবারের সদস্যদের বয়সের গাণিতিক গড় একই। আমরা দুজনেরই গড় পেয়েছিলাম, এই পরিবারেও 30, এই পরিবারেও 30, কিন্তু টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তারে, হ্যাঁ, তো এখানে আসলে বিস্তার মানে হচ্ছে হাইয়েস্ট বিয়োগ লোয়েস্ট, যেটা পরিসর বলা হতো। তো অর্থাৎ এই যে হাইয়েস্ট ছিল দেখো 45 থেকে আমরা যদি 15 বিয়োগ করি তাহলে বিস্তার আসছে কত, 30। হ্যাঁ, আর আলেয়ার পরিবারের দেখো বিস্তারটা কি অবস্থা, এই হাইয়েস্ট থেকে লোয়েস্ট যদি বিয়োগ করো তাহলে এখানে বিস্তার আসছে কত, 50। তাহলে এই যে ব্যবধানটা, হ্যাঁ, গড় দেখো একই আসছে, অথচ বিস্তারে কিন্তু বেশ একটা কম বেশি। এর পরিবারের বিস্তার বা পরিসর আসছে 30, এর পরিবার টমাসের পরিবারের ক্ষেত্রে, আলেয়ার পরিবারের ক্ষেত্রে আসছে বিস্তার হচ্ছে 50। তো এই জন্যই যেটা বলা হচ্ছে যে দেখো এখানে বলেছে, সুতরাং আমরা বলতে পারি বিস্তার পরিমাপের ক্ষেত্রে তথ্য সারির উপাত্ত এবং গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি নির্ণয় করলেই সমস্যাটির সমাধান হবে না। হ্যাঁ, আমরা কিন্তু কি করলাম, তথ্য সারি আর গাণিতিক গড়ের যে ব্যবধান, এই যে তথ্য সারি হচ্ছে যেটা আমরা ওয়াই অথবা এক্স আই বলেছিলাম, আর গাণিতিক গড়ের যে ব্যবধান অর্থাৎ বিচ্যুতি বা বিয়োগফল, তো তাদের যে আমরা সমষ্টি বের করেছি তাতে আমরা দেখেছি যে অনেক ফারাক, এই যে 1750 আর এটা 2480। তো এটা মানে বের করলেই হবে না, এটা বলা হয়েছে। তাহলে তথ্য সারির উপাত্ত এবং তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সেই জিনিসটার আবার কি গড় বের করতে হবে। তো আমরা যে জিনিসটা বের করলাম এই জিনিসটার আবার গড় বের করতে বলা হয়েছে, অর্থাৎ গড় মানে কি, মোট কতগুলো রাশি আছে তা দিয়ে ভাগ করা। তো আমরা এই যে এই মানটা যেটা বের করলাম, হ্যাঁ, সেটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমরা সূত্রে যেটা ইউজ করেছিলাম, এই যে এখানে আমাদের আছে দেখো, যেটা দ্বিতীয় পরিবারের ক্ষেত্রে। তো এটাকে আমরা যদি n দিয়ে অর্থাৎ উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করি এই বিষয়টাকে, তাহলে কিন্তু সেটার গড় বের হবে। তো এখন সেই হচ্ছে তাহলে সূত্রটা কেমন দাঁড়াবে, 1/n সামেশন i ইকুয়াল 1 থেকে শুরু n অসীম পর্যন্ত, আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে xi অথবা y থাকলে yi মাইনাস x বার, তাদের যে বর্গ, এই জিনিসটার যে সমষ্টি,
হ্যাঁ, এটাই কিন্তু আমরা বের করলাম এতক্ষণ। এটাকে n অর্থাৎ উপাত্তের সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটার একটা গড় আসবে। তো আমরা প্রথমে আলেয়ার পরিবারে আসি। আলেয়ার পরিবারের ক্ষেত্রে তাহলে হচ্ছে সূত্রটা এটা 1/n সামেশন i is equal to 1 n xi মাইনাস x বার তার উপর স্কয়ার, অর্থাৎ এই মানটা আমরা পেয়েছি কত 1750, যেটা আমরা প্রথমে বের করেছিলাম। তো এই পুরো ভ্যালুটা হচ্ছে আমাদের 1750। 17 আর n এর মান ছিল 6, ওখানে 6 জন সদস্য ছিল, আর এই জিনিসগুলো আর লিখতে হয় না। হ্যাঁ, তো এইটা গুণন হচ্ছে 1750। তো এখন এটা আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি তাহলে 1750 ভাগ 6 করলে মানটা আসবে হচ্ছে 291.67। হ্যাঁ, এটা দশমিকের পর আরো ঘর হয়তো আসবে, কিন্তু এটা আমরা 2 ঘর পর্যন্ত লিখব। ঠিক একইভাবে টমাসের পরিবারের ক্ষেত্রে দেখো, টমাসের পরিবারের ক্ষেত্রে ওই একই সূত্র, আমরা সূত্রটা আর লিখছি না, জাস্ট মান বসাই। এখানে n এর মান ছিল 31, তাহলে 1/31, আর ওই যে আমরা বের করেছিলাম y1, এই যে এটা y1 মাইনাস y বার হোল স্কয়ার, হ্যাঁ, এটা যে আমরা সামেশন বা সমষ্টি বের করেছিলাম সেটা হচ্ছে আমাদের কত 2480। তো গুণন হচ্ছে 2400, জাস্ট এই জায়গাটা আমরা মান বসালাম 2480। তো এখন এটা ক্যালকুলেশন করলে আসছে আমাদের হচ্ছে 80। ওকে, তো দুই পরিবারের ফলাফল থেকে এটি আরো স্পষ্ট যে বয়সের গড় হতে টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তারের চেয়ে আলেয়ার পরিবারের সদস্যদের বয়সের বিস্তার অনেক বেশি। দেখো, আলেয়ার পরিবারের সদস্যদের যে বিস্তার এটা অনেক বড়, আর এটা কিন্তু কম। তো অতএব বিস্তার পরিমাপের জন্য আমরা এই যে জিনিসটা যেটা বের করলাম 1/n, অর্থাৎ এই জিনিসটাকে আমরা যে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ দিয়ে গড় বের করলাম, একটি উপযুক্ত মাধ্যম হতে পারে। হ্যাঁ, আর এটি হলো ভেদাঙ্ক। তাহলে এই ভেদাঙ্ক দেখো, এটা সিগমা চিহ্ন বলা হয়, সিগমা স্কয়ার দিয়ে প্রকাশ করা হয়। তো সুতরাং কোন তথ্য সারির, এটা ভেদাঙ্ক কাকে বলে আসলে তোমরা বলতে পারবে, কোন তথ্য সারির বা নিবেশনের প্রতিটি মান হতে, এই যে প্রতিটি মান হতে হচ্ছে এটা তার গাণিতিক গড়, যেটা গাণিতিক গড়ের ব্যবধান মানে হচ্ছে মাইনাস করা, তার যে বর্গ আছে সেইটার আবার সামেশন মানে কি সমষ্টি, এই সমষ্টিকে তার আবার গড় যেহেতু বের করা হয়েছে, অর্থাৎ মোট তথ্য সংখ্যা দিয়ে ভাগ করে যে জিনিসটা যে মানটা পাওয়া যাবে এটাকে বলা হবে ভেদাঙ্ক। তো এখন দেওয়া হয়েছে আলেয়া এবং টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক যথাক্রমে। তো আমরা ভেদাঙ্ক কিন্তু অলরেডি বের করে ফেলেছি, যে এই জিনিসগুলোই হচ্ছে ভেদাঙ্ক। তাহলে আলেয়ার পরিবারের ভেদাঙ্ক আমরা পেয়েছি 291.67, আর যেহেতু যথাক্রমে আছে তাহলে আলেয়ারটা আগে, আর টমাসের পরিবারের হচ্ছে ভেদাঙ্ক 80। তো এই নিচে দেওয়া আছে হলো এই ভেদাঙ্কের সূত্রটাই এখন ক্লিয়ার করা হয়েছে, যে সূত্রের মাধ্যমে ভেদাঙ্ক নির্ণয়। তো অবিন্যস্ত বা অশ্রেণীকৃত, অবিন্যস্ত বা অশ্রেণীকৃত মানে আমরা যে কমা দিয়ে যে উপাত্তগুলো থাকে, আর শ্রেণীবিন্যস্ত মানে হচ্ছে এত থেকে এত, এত থেকে এত যেগুলো দেওয়া থাকে সেটা। তো এই ক্ষেত্রে কোন চলক যদি x হয়, x এর n সংখ্যক মান x1 x2 x3 ডট 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 xn পর্যন্ত হয়, এবং তাদের গড় যদি x বার হয়, সোজা কথা ভেদাঙ্কের সূত্র হচ্ছে সিগমা স্কয়ার সমান 1/n সামেশন i is equal to 1 to n, আর এটা হচ্ছে xi মাইনাস x বার টোটালটার উপর হোল স্কয়ার। এটি কিন্তু আমাদের ভেদাঙ্কের সূত্র। তোমরা ডাইরেক্ট যদি এই সূত্রটা মুখস্থ রাখো তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এইটা আবার দেওয়া হয়েছে যে বিন্যস্ত উপাত্ত, অর্থাৎ যখন শ্রেণীবিন্যাস দেওয়া থাকবে এরকম 4 থেকে 9 10 থেকে এরকম, হ্যাঁ, তখন কিন্তু আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো গণসংখ্যা অর্থাৎ f জিনিসটা প্রয়োজন হবে, তখন সূত্র হবে ভেদাঙ্ক সিগমা স্কয়ার সমান হচ্ছে 1/n সামেশন i ইকুয়াল 1 to n fi, অর্থাৎ গণসংখ্যা দিয়ে এই জিনিসটাকে ভেদাঙ্কের যে মানটা আছে এটাকে গুণ করতে হবে, করে আমরা ছকে বসিয়ে এই সূত্রে বসিয়ে দিলে আমরা তখন ভেদাঙ্ক বের করতে পারবো। অঙ্কে কিন্তু এত কষ্ট নেই, জাস্ট এই সূত্র দুটো তোমাদের জানা থাকলেই ভেদাঙ্কের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। তো এখানে উদাহরণ 4, এখানে একটা দেখো অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখি যে আমরা যদি সময় পাই এটা করে দিতে পারি আজকে, এটা আমরা শেষ করে দিই। তো এই অঙ্কে দেখো কি চাওয়া হয়েছে, উদাহরণ 4, চলো সূত্র ব্যবহার করে ব্যাটসম্যান বি এর করা রানের ভেদাঙ্ক নির্ণয় করি। তো ধাপ 1, ব্যাটসম্যান বি এর করা রানের গাণিতিক গড়। তো এটা কিন্তু অনেক আগের পেজে দেখো,
ব্যাটসম্যান বি আর এর রান দেওয়া ছিল, সেইখান থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে। এই যে 212 পৃষ্ঠায় ছিল। তো এটার গড় কিন্তু আমরা এখানে বেরও করেছিলাম যে দুজনের দুইটা এ ব্যাটসম্যান বি ব্যাটসম্যানের দুইটাই গড়ই আসছিল 53। তো সেই মানটা আমরা নিয়ে আসলাম, বা তোমরা এটা আবারও যদি করতে চাও তাহলে সবগুলো যোগ করে রাশির সংখ্যা দিয়ে ভাগ করে গড়টা বের করতে হবে। হ্যাঁ, তাহলে উদাহরণ 4। তো প্রথমে আমরা লিখব বি ব্যাটসম্যানের গড় রান এক্স বার সমান হচ্ছে 53। এটা আমাদের আগেই বের করা ছিল। ওকে, এবার আমরা দেখো একটা ছকে চলে যাব। হ্যাঁ, প্রথমে এইখানে আমরা লিখব রান। এই রানটা হচ্ছে এখানে এক্স আই এর কাজ করবে, এক্স আই। তারপরের কলামটা হবে এক্স আই মাইনাস এক্স বার। আর এখানে আমরা দেখো এই পরম মান বা মডুলাস চিহ্নটা দেবো না, যেহেতু আমরা এখানে স্কোয়ারটা ইউজ করবো। স্কোয়ার ইউজ করলে অটোমেটিক মাইনাস মানগুলো আউট হয়ে যায়। এক্স আই মাইনাস এক্স বার তার উপর স্কোয়ার। ওকে, এখন ওই পৃষ্ঠা থেকে 212 পৃষ্ঠা থেকে আমাদের রানগুলো এখানে তুলে আনতে হবে। তাহলে প্রথমে ছিল 53 রান, এরপরে ছিল 46, তারপর ছিল 48, 50, তারপর ছিল 53, আবারও 53, তারপর ছিল 58, তারপর ছিল 60 রান, এরপর ছিল 57 রান, তারপর ছিল 52। তো মোট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টা ইনিংস ছিল। ওকে, তো এইখানে আমরা এখন যেটা করব যে এই এক্স আই এগুলো প্রতিটা একটা করে এক্স আই থেকে এক্স বার অর্থাৎ এই গড়টা বিয়োগ করে নেব। তো এক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু মডুলাস চিহ্ন দেইনি, মাইনাস আসলে আমরা মাইনাস নেব, কিন্তু এখানে মাইনাসটা অটোমেটিক আউট হয়ে যাবে। সো 53 মাইনাস 53 করলে এটা হবে 0। তারপর দেখো এই 46 মাইনাস যখন আমরা 53 করব তখন হচ্ছে এটা যেহেতু বড় সংখ্যা, তাহলে এখানে আসবে আমাদের -7। তারপর 48 থেকে আমরা এক্স বার অর্থাৎ 53 যদি মাইনাস করি তাহলে এটা হবে -5। এরপর 50 থেকে এই -53 যদি মাইনাস করি তাহলে -3। তারপর 53 থেকে 53 মাইনাস করলে এটা আবারও 0, এটাও 0 হবে। 53 থেকে 53 মাইনাস, তারপরে 58 থেকে যদি আমরা 53 মাইনাস করি এটা প্লাস আসবে যেহেতু এটা বড় সংখ্যা। তো আমরা কিন্তু আগে যখন হচ্ছে যে গড় ব্যবধান বের করেছিলাম তখন কিন্তু এখানে মডুলাস চিহ্ন দেওয়া ছিল পরম মান, সেক্ষেত্রে কিন্তু আমরা মাইনাসগুলো নিইনি। আর এখানে আমরা মাইনাস সহই নিচ্ছি, খেয়াল করে দেখো। তো এই 58 মাইনাস 53 এটা হবে আমাদের 5। এরপর 60 মাইনাস গড় যেটা 53 এটা করলে হবে 7। এরপর দেখো 57 মাইনাস 53 করলে এটা হবে 4। আর এই 52 মাইনাস 53 করলে এখানে আসবে আমাদের -1। এবার এইগুলোর আমরা দেখো স্কোয়ার করবো, বর্গ করবো, অর্থাৎ এখানে আমরা লিখবো 0 স্কোয়ার করলে কি 0 হয়। আর এই -7 এর উপর স্কোয়ার করলে যখনই মাইনাসের উপর কোনো জোর পাওয়ার হয় এটা প্লাস হয়ে যাবে, আর হচ্ছে 49। 5 স্কোয়ার, এটাও মাইনাসটা প্লাস হয়ে এটা হবে 25। এটাও মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 3 স্কোয়ারে হবে 9, আর 0 স্কোয়ার আসলে 0, এটাও 0। 5 স্কোয়ারে হচ্ছে 25, 7 স্কোয়ারে হচ্ছে 49, তারপরে 4 স্কোয়ারে হচ্ছে 16, -1 এর স্কোয়ার করলে এটা প্লাস হয়ে 1 এর স্কোয়ার মানে 1। এবার এই জিনিসটার আমরা সমষ্টি বের করে ফেলব। তো এখানে আমরা লিখি যে সামেশন i = 1, আর এখানে উপাত্ত আছে 10টা, তাহলে এর মানটা আমরা এখানে 10 বসাবো। আর এখানে দেখো xi মাইনাস x বার এর উপর হোল স্কয়ার। তো এইখানে আমাদের হচ্ছে যে এইটার সমষ্টিটা বের করে ফেলতে হবে, এটাই কিন্তু সমষ্টি। তো দেখো 9 6 15, 15 আর 5 16, 16 17 18 19 20 21, 21 22 23 24 25 26 27 28 29 30, 30 আর 5 35, 36 37 38 39 40 41 42 43 44। তো 44 এর 4 হাতে হলো 4। তো 4 এর 5, 5 এর 4 9, 10 11 12 13 14 15 16 17 174। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা বের করে ফেললাম। তো এখন এখানে আসলে কি ভেদাঙ্ক চেয়েছিল, এই যে ভেদাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো ভেদাঙ্কের যে আমরা এই সূত্রটা দেখলাম, এই সূত্রে আমরা এখন অর্থাৎ আবারও গড় বের করতে হবে, অর্থাৎ উপাত্তর সংখ্যা n দিয়ে ভাগ করতে হবে। তো এই ধাপ 3 বলা হয়েছে এটা, তাহলে আমরা এখানে বলবো ভেদাঙ্ক
হ্যাঁ, এটা হলো সিগমা স্কয়ার। সিগমাটা হচ্ছে এইরকম কিছুটা, সিগমা স্কয়ার সমান হচ্ছে 1/n। আমরা কিন্তু এইভাবে পুরোটার নিচেও বাই এন দিতে পারি, তো এটা আলাদা করে দেখানো হয়েছে 1/n সামেশন আই ইকুয়াল, যখন সূত্র লিখবো তখন এখানে আমরা এন দেবো। হ্যাঁ, তাহলে এটা এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার। তো এখানে আসলে এফআইটা ভুল আছে, এফআইটা আসলে শ্রেণীবিন্যাস্ত তত্ত্বের ক্ষেত্রে হবে, এখানে এফআই বা গণসংখ্যা কিন্তু এখানে নেই। এখানে দেখো এই যে বিন্যস্ত বা শ্রেণীকৃত এরকম থাকলে তখন এফআইটা হবে, এখন কিন্তু আমাদের এই সূত্র হয়েছে, তো এফআইটা আমরা পেয়ে দিই। হ্যাঁ, তো এখন আমরা এই মানটা কিন্তু আমরা বের করে ফেলেছি 174, তাহলে এই 174 আর এই এন এর মান হচ্ছে আমাদের 10, যে 10টা উপাত্ত ছিল সেটাই হচ্ছে এন এর মান। আর যখন শ্রেণীবিন্যাস দেওয়া থাকে তখন কিন্তু বিষয়টা হচ্ছে এন এর মান হচ্ছে গণসংখ্যার সমষ্টি যা ধরতে হয়, তখন একটা ছকে দেখবা যে গণসংখ্যা দেওয়া থাকে। হ্যাঁ, তখন এই 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 ঘরটা, এই কলমটা আর একটা বেশি করতে হবে, অর্থাৎ গণসংখ্যা গুণন এই কলমটা। তো এইটা আমরা যদি ভাগ করি তাহলে আমাদের হবে 17.4। তো এটাই হচ্ছে আমাদের ভেদাঙ্ক। তো ভেদাঙ্ক নির্ণয়ের জন্য অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের বিন্যস্ত করার দরকার নেই, অর্থাৎ এই যে নিচে বলা হয়েছে যে মানে সাজিয়ে লেখার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো আমরা কোনো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইভাবে কোনো সাজাইনি, যেটা মধ্যক বের করতে গেলে আসলে সাজানোর প্রয়োজন। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি।